किसी का साथ पाना भी कभी आसान नहीं होता, किसी के दूर जाने से ये दिल वीरान नहीं होता। আজকে সাংবাদিকদের সামনে সালমান শাহের অ্যাসিস্ট্যান্ট যদি এই তথ্যগুলো ফাঁস না করতেন তাহলে কেউ বিশ্বাসই করত না যে সামিরা কত নীচ এবং নির্লজ্জ একটা নারী। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, সামিরার এমনই এক ভয়ঙ্কর কুকীর্তির কথা জানিয়েছেন সালমান শাহের অ্যাসিস্ট্যান্ট মনসুর ভাই। তিনি জানান যে এই সামিরার সম্পর্ক শুধু ডনের সাথেই ছিল না, তার সম্পর্ক ছিল ডিপ জলের সাথেও। আপনারা শুনলে চমকে উঠবেন। একদিন সালমান শাহ মনসুর ভাইকে সামিরার কাছে পাঠিয়ে বলেছিলেন, আমার একটা জরুরি জিনিস ঘরে রয়ে গেছে, তুমি গিয়ে নিয়ে এসো। মনসুর ভাই সেদিন ঘরে গিয়ে দেখেন সামিরা এবং ডন দুজনে মিলে খুব ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলছে। মনসুর ভাই বলেন, সামিরাকে আমি সেদিন এমন অবস্থায় দেখেছিলাম যা ছিল খুবই থার্ড ক্লাস এবং অশ্লীল। আপনারা জানলে অবাক হবেন বন্ধুরা, মনসুর ভাই যখন এই কথাগুলো বলছিলেন তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি আক্ষেপ করে বলছিলেন যে এই সামিরা কত বড় চক্রান্ত করে সালমান শাহকে এই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিয়েছে। জানলে আরও অবাক হবেন, এই ঘটনার সাথে শুধু ডন নয়, জড়িত ছিল ডিপ জলও। হ্যাঁ, এই ডিপ জলের সাথেও নাকি সামিরার সম্পর্ক ছিল। মনসুর ভাই গতকাল ফেসবুক লাইভে এসে এই সব গোপন সত্যগুলো সবার সামনে তুলে ধরেছেন। বন্ধুরা, সালমান শাহের মা নীলা চৌধুরী সবার সামনে এসে বারবার একটাই কথা বলছিলেন, আমার ছেলেকে তারা সরিয়ে দিয়েছে, আমার ছেলেকে তারা মেরে ফেলেছে। কিন্তু তখন তার কথা কেউ বিশ্বাস করছিল না, কারণ তিনি ছিলেন একজন অসহায় মা, আর এই সামিরার মাথায় হাত ছিল ডন এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের মতো প্রভাবশালীদের। কিন্তু কথায় আছে না, মানুষ যতই চক্রান্ত করুক, আরশের মালিক যখন বিচার শুরু করবেন তখন কেউ কোনোভাবেই বাঁচতে পারবে না। ঠিক এমন ঘটনায় ঘটতে যাচ্ছে এই সামিরার সাথে। এই সামিরা এমনই এক নির্লজ্জ এবং বেহায়া নারী যে এত সুন্দর একজন সুপারস্টার নায়ককে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, যে নায়ক আজ বেঁচে থাকলে বাংলা সিনেমার সেরা নায়কের তকমা পেতেন। আজকের শাকিব খানও হয়তো তার ধারে কাছে ঘেঁষতে পারতেন না। আপনারা জানলে অবাক হবেন, শাহরুখ খান এবং আমির খানের 3টি সুপারহিট মুভির রিমেক করেছিলেন সালমান শাহ। আর সালমান শাহের সেই ছবিগুলো শাহরুখ আমিরের ছবির চেয়েও অনেক বেশি টাকা আয় করেছিল এবং ব্যাপক জনপ্রিয় হয়েছিল। সালমান শাহের সেই মুভিগুলো দেখার জন্য ভারতের, বিশেষ করে কলকাতার মানুষেরা পাগল হয়ে থাকত। হ্যাঁ বন্ধুরা, একবার ভেবে দেখুন, সেই মেগাস্টার যদি আজ বেঁচে থাকতেন তাহলে বাংলা সিনেমা আজ কোথায় গিয়ে পৌঁছত, তাই না? চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে সালমান শাহের সেই বোনের ইন্টারভিউটি দেখাবো, যেখানে তিনি সব সত্য কথাগুলো সবার সামনে তুলে ধরেছেন। চলুন সরাসরি ভিডিওটি দেখে নিই। আমার চরিত্র হনন করা হচ্ছে, তার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল। আমাকে রাস্তাঘাটে ওরা মেরে ফেলতো। ছেলেকে আল্লাহ সসম্মানে সজ্ঞানে আল্লাহ নিয়ে গেছেন। তাকে সে তো জানতো না কোথায় যাচ্ছে, সে কিন্তু বেহেশতে চলে গেছে। এরা উচ্ছৃঙ্খল ফ্যামিলির মানুষ, সেটা এই জন্য তো এত কিছু হলো। সে ঘরে থাকতে পছন্দ করতো না। আমার কাছে থাকলে মনে হয় না এরকম করতে পারতো বা এরকম ঘটনা ঘটতো। তাদের অনুপস্থিতিতে তাদের বিচার হবে। আমার প্রথম বাচ্চা হওয়ার কথা, আমি তখন তো তরুণী, আমি তো বুঝিও না কিছু। প্রথম বাচ্চা, আমার ঘরে মা নাই, আমার ভাই বোন সব ছোট ছোট, ওদের মা ছিলাম আমি। আমার শরীর খারাপ হবে, আমার নানি ছিলেন, আমার নানি মারা গেছেন অনেক আগে। এই নানির ঘরে খালা ছিলেন, সবচেয়ে ছোট খালা, খুব আদর করতো আমাকে। ইমন খুব তার প্রাণ ছিল। পরশু 20 তারিখ ইমনের রায় হলো পজিটিভ, আর আমার খালা মারা গেলেন আমেরিকায়, তার দাফন হলো। তো ওই দিনকার ঘটনা, বাচ্চাটা হওয়ার পরে সে অনেক মোটাসোটা বাচ্চা হয়েছিল, 11 পাউন্ড বেবি। আমি কষ্ট ভুলে গিয়েছিলাম, সারা রাত ধরে খুব প্রচুর কষ্ট হয়েছিল। সকালবেলা তার মুখ দেখে, মাথা চুল ভর্তি মাথা, এত সুন্দর একটা বাচ্চা, মানে আমার আর কোনো দুঃখবোধ আর ছিলই না। তারপরে তো সারা বাড়ি আনন্দে মশগুল হয়ে গেল, অনেক মানুষ দাওয়াত খেলো, বাড়িতে কাচ্চি বিরিয়ানি রান্না হলো, আমার বাবা আসলেন, আমার শ্বশুর শাশুড়ি আসলো, প্রচুর। সেই আনন্দের কথা ওইটাই বুকে নিয়ে আছি এখনো। আর মৃত্যুর দিনের কথা, আমি মৃত্যু সংবাদ তো পাইনি। আমাকে বলা হলো ফোন করে যে ভাইয়ার যেন কি হয়েছে, সেলিম ফোন করে বললো। আধা ঘন্টা 15 মিনিট আগে আমার হাজবেন্ড এসে উপরে উঠলেন এবং তখন খবরটা আসলো। তখন আমি বললাম, তুমি না এখন আসলে, আবার কি হয়ে গেল? দৌড়ে তখনই নেমে গেলাম আমরা সবাই। তখন তো মারা গেছে কেউ বলে নাই। ঘর রুমে গেলাম, অসুস্থ দেখলাম, নিয়ে আসলাম, মেডিকেলে আসলাম, হোলি ফ্যামিলিতে আসলাম। প্রথম হোলি ফ্যামিলি দেখে না, ডাক্তার আসে না, আশ্চর্য, তারা সব দিক বন্ধ করে দিয়েছিল। আমারে বললো, আমরা তো এখানে দেখতে পারবো না উনাকে। তখন আমি ধাক্কা মেরেছিলাম ডাক্তারকে, আমি কেন দেখতে পারবেন, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা দেখো। বলে আপনারা উনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে।
সত্যি বাইরে দেখি একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো, আমরা গিয়ে তাকে দরজা খুলে ওকে উঠালাম, আমরা উঠলাম, আমি অক্সিজেন দিতে দিতে মুখে, আর আমার সারান তাকে পায়ে মালিশ করতে, পায়ের নিচে মাসাজ করতে করতে পা গরম করতেছে যাতে না মরে যায়। আমরা জানি না মারা গেছে। তারপর হোলি ফ্যামিলিতে নিলাম, সেখানেও কোনো নীরবতা, কেউ নাই। একটা হোলি ফ্যামিলি থেকে গেলাম মেডিকেলে, ঢাকা মেডিকেলের মধ্যে মানুষ রই রই হইচই করে, কিন্তু কেউ নাই সিটের মধ্যে, ডাক্তারও নাই ইমার্জেন্সিতে। ভিতরে দৌড়ে গিয়ে একজন ডাক্তারকে টেনে আনলাম আমি, এসে কিন্তু না দেখেও বললো তিনি তো অনেক আগে মারা গেছেন। আমি তখন তাকে মেরেছিলাম, একটা থাপ্পড় মেরে আমি বলছিলাম কখন মারা গেল, আমি তো তোমাদের কাছে এখন আনলাম, তুমি এত লাগাও, বুকটা দেখো। তো বললো না দেখতে হবে না, উনি তো মারা গেছেন। তখন আমি বললাম আমার হাজবেন্ড কে, এখানে হবে না, চলো উঠে নিয়ে যাও, চলো ওকে আমরা সিএমএইচে যাই। তখন ওই ডাক্তার বলে না আপনি তো ওনাকে নিতে পারবেন না, এখন ম্যাজিস্ট্রেটের ইয়ে লাগবে, পারমিশন লাগবে। আমি তো হতভম্ব হয়ে গেলাম, কিছু করার নাই। ওকে টেনে তারা ট্রলিটা বাইরে নিয়ে আসলো মেডিকেলের বারান্দায়। তখন আমি দৌড়ে গিয়ে বললাম আমাকে একটা চাদর দাও, আমার বাচ্চা ঠান্ডা লাগতেছে। বললো না এখন চাদর দেওয়া যাবে না, একটি সাদা কাপড়ও দেয় নাই। তখন আমার আঁচল দিয়ে আমি ওকে ঢেকে রেখে মুখটা ঢাকা মুছলাম। আমি অনেক চেষ্টা করেছি বুকের উপর ঢেকে রাখতে। 2-2.5 ঘন্টা আমার হাজবেন্ড চলে গেল ম্যাজিস্ট্রেটের কাছে, সারান দৌড়াই নাকি চলে গেছে ভাবির কাছে বাসায়। তখন ওই যে স্বামীরা দৌড়াই পালাই গেল ওই স্বামীর ইয়ের কাছে। যদি ওই দিন ওই সময়ে সারান দরজাটা না লাগাইতো তাহলে বোধহয় আরো অনেক আলামত নষ্ট হয়ে যেত, ঘর থেকে এগুলো বার হয়ে যেত। এই তো এটা মনে হয়। তারপরে জানলাম, মেডিকেলে গিয়ে জানলাম ইমন মারা গেছে। আমি কোনোদিন কাঁদতে পারি নাই আমার ছেলে মারা গেল। আমি বাড়িকে রক্ষা করব নাকি ইমন মরে গেছে, মারা গেছে, না খুন হয়েছে, কি হয়েছে আমি জানতে পারবো? আমি জানি না। আমি সারাদিন পরে আমি গাড়িতে উঠে, তারা লাশটা সব নিয়ে গেল, নিজেরাই সব করে ফেললো। এফডিসির মানুষ এফডিসিতে নিয়ে গেল, জানাজা করলো, গোসল করাইলো, গাটা ঢেকে দিল। আবার লাশ পচে যাবে বলে আমাদের সিলেটও টেনে নিয়ে গেল। একটা বাবা লাশের বক্সের পাশে বসে সারা রাস্তা একটা কাঠের উপর বসে গাড়ির বাইরের দিকে মুখ রেখে গেছে সিলেটে, পিছনের গাড়িতে। আমার গাড়িতেও কিন্তু অন্য লোক ঢুকে গেছে, আমি শুনতে পাচ্ছিলাম, ফোনে বলতেছে যে সালমান সুমন মারা গেছে। তখন ওরা বলতেছে কি জানি জিজ্ঞেস করছে, বলে না হ্যাঁ ওই যে আমি পিছনের গাড়িতে আছি, সামনের গাড়িতে লাশ যাচ্ছে, আমি সিলেট যাচ্ছি, মানে ইন্ডিকেশন দিচ্ছে। আমি মনে হয় 4 বোতল পানি খেয়েছিলাম ওই ফেরিতে গিয়ে, 1 বোতল করে আমি 4 বোতল পানি খেয়েছিলাম। তারপরে গেলাম আমরা সিলেটে। যাওয়ার পরে দেখলাম ওই সিলেটের বাড়িতে একটা লোক হাতে গোল্ডেন একটা ইয়ে পরা, তোমার এই গোল্ডেন পাঞ্জাবি, হাতে ঘড়ি, দামি দামি চেন গলায়, দেখে মনে হচ্ছে অনেক প্রচুর বড় লোক মানুষ। আমার 3টার সময় গিয়ে পৌঁছেছি সিলেটে, প্রচুর মানুষ, বাড়ি ঘেরাও। এর মধ্যে ওই লোকটা কিন্তু তৎপর। আমার হঠাৎ মনে হলো যে লোকটা কে, তা আমি বললাম যে লোকটা কে, দেখো তো পুলিশকে জানানো হলো, পালাই গেছে। তারপর কিছু লোক ছিল আরো 2-4 জন সঙ্গে, আমরা চিনি না। আমার ভাই ওদেরকে হোটেলে রাখছে, পরে সকালে দেখা গেল হোটেল ছেড়ে ওরা চলে গেছে, পালাই গেছে। এই হলো মৃত্যুর দিনের ঘটনা। কোন মা এতদিন একটা মরা লাশ নিয়ে টানা হিসা করেছে আমার জানা নাই। সারা দুনিয়ার মানুষ আমার সঙ্গে ছিল, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি আজকে কাঁদতে পারছি, আমি বুঝতে পারছি আমার ছেলেকে মেরে ফেলছে যারা, তাদের বিচার চাই, আমি তাদের বিচার করো। এখনো আমাকে গালাগালি করা হচ্ছে, আমার চরিত্র হনন করা হচ্ছে। তার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল। আমাকে রাস্তাঘাটে ওরা মেরে ফেলতো, সেটাই ভালো ছিল। আমাকে নাকি মহিলা ডাকতো, ডলির কথা বলে সামিরা, ডলি আন্টি বলেছে আমাকে যদি সালমান শাহ মা ডাকতো না, তাহলে সামিরা আম্মা ডাকে কেমনে? আপনার দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারের প্রত্যাশা কতটা করছেন আপনি? আমি 100% আশা করছি। আমার আল্লাহ আছেন সাথে, আমার দেশবাসী আছে আমার সাথে, এবং প্রশাসন, আগের প্রশাসনিক ইয়ে নাই। আমি আশাবাদী এখন ওই কি আপনাদের যে এজেন্সিতে দেওয়া হয়েছে পিবিআই, এখন নিশ্চয়ই ভালো করবেন, কারণ এখন আর কোনো স্কোপ নাই। যেখানে জজ রায় দিয়েছেন, জজ থেকে যে এটা হত্যার রায় তো হয়ে গেছে, এখন আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পানিশমেন্ট বাকি আছে। এটাই তো এখন এখানে তাদের পানিশমেন্ট, যদি তারা পালাইও যায়, তাদের পানিশমেন্ট নাও দেয়, তাদের অনুপস্থিতিতে তাদের বিচার হবে, তারা সারা জীবন ভুগবে, তারা আসামি বলে খ্যাত হবে। এটাই তো। আমার ছেলে নিহত হয়েছে, তাকে খুন করা হয়েছে, আদালত সুন্দর করে পড়ে বুঝাই দিয়েছেন কিভাবে খুন করা হয়েছে। এভাবে কোনো রায় হয়েছে বলেও আমার জানা নাই বিগত দিনে।
এবং বিশ্বের মানুষ আমাকে ফোন করে বলতেছে, বিশ্ববাসী আপনার সাথে আছি আমরা। কুয়েত, কাতার, লন্ডন, আমেরিকা, দুবাই, ব্রাজিল, ফ্রান্স, কোথায় কোথার থেকে ফোন আসতেছে, সবাই সচেতন আছে এখন। সুতরাং এখন ফাঁকি দিয়ে কোনো জিনিস করা যাবে না। কেউ যদি তৎপরও হয় কিছু করে, এখনকার জনতা, এখনকার জেনারেশন, জি জেনারেশন এরকম না। যা জি জেনারেশন বের করে ছেড়ে দিবে। এখন আমার ক্ষতি করেছে, আবার আমি বলবো একদিকে লাভ করেছে। এই যে দুষ্ট দুনিয়ার থেকে, এই অশান্ত পৃথিবীর থেকে, এই সামিরার মতো স্ত্রীর কাছ থেকে এবং এফডিসি থেকে আমার ছেলেকে আল্লাহ সসম্মানে সজ্ঞানে আল্লাহ নিয়ে গেছেন। তাকে সে তো জানতো না কোথায় যাচ্ছে, সে কিন্তু বেহেশতে চলে গেছে। সে আমাকে একজন মা, 29 বছর ধরে আমি তাহাজ্জুদ পড়ে, আমি ফজরে 5 ওয়াক্ত নামাজে আমার চোখের পানি পড়ছে, তাকে বেহেশতে না দিয়ে আল্লাহ পারবে না। আল্লাহ আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ বলছেন মায়ের দোয়া কবুল করবেন, এবং তিনি করেছেন, প্রমাণ হয়েছে রায়ের মাধ্যমে। আল্লাহ তাকে বেহেশতে দাখিল করেছেন। আমাকে দেখা হবে আমার ছেলের সাথে, আমি অনেক শান্তিতে আছি। এফডিসিতে আমার ছেলে নাই, আমার ছেলে শুটিং করতে যাবে না। শাবনূর, মৌসুমী, সামিরা এদের সাথে দেখা হবে না। অনেক অনেক মানুষ এখন কই, কেউ এফডিসির একটা আওয়াজ শুনি না। এফডিসির কেউ কি বলেছে আপনাদের যে বিচার চায়? একটা প্রতিভা, একটা পিয়া নাই যে তারা সাহায্য করেছে। আপনাকে এরপরে কি কোনো ভয়ভীতি বা এরকম কোনো কিছু দেখানো হয়েছে কিনা? না, আমি তো এখন অনেক দূরে আছি, আমাকে ভয়ভীতির কিছু নাই। বাট আমার ভাইয়ের জন্য অনেকেই বলছে, বাসায় যাচ্ছে, দেখছে, কথা বলছে আপনি একটু সাবধান থাকবেন। বলছে এটা তো সবাই বলবে। তো ভয়ভীতি এভাবে এখন এই মুহূর্তে কিছু আমি দেখতে পাচ্ছি, কিন্তু ডন এরা তো আগেই আমাকে ভয়ভীতি দেখিয়েছে। এখন ওরা কি করবে না করবে আমি জানি না, আমি দেশে থাকলে কি হতো জানি না। তবে এখানেও আমি আমার ইয়েকে আমি জানিয়ে, পুলিশ প্রশাসনকে আমরা ইনফর্ম করেছি যে আমার উপরে এরকম আছে, এখানে যদি কোনো রকম অসুবিধা হয় গভর্নমেন্ট যেন আমাকে টেক কেয়ার করে, আমরা জানিয়েছি এখানে। এই যে দীর্ঘ সময় যে মামলার সুরাহা হয়নি, এই যে জট, এটা কি কারণে হয়নি? মানে গ্যাপটা কোন জায়গায় আপনার কাছে মনে হয়? এটা তো প্রভাব খাটিয়ে ওরা চাপিয়ে রেখেছে, যাতে যাতে আলামত নষ্ট হয়ে যায়, হয়তো আমি মরে যাব, না হলে আত্মহত্যা বারবারই হইতে হইতে আত্মহত্যা করাতে করাতে আমি এটা মেনে নিব, এই ধরনের একটা কিছু প্রভাবিত অবশ্যই 100% প্রভাব ছিল। মানে কিছুদিন আগেও তো, এখন ইদানিং তো সামিরা বের হয়ে গেল, মডেলিং করছে, বিয়ে শাদী তো বাদ দিলাম, তারপরেও সে অনেক রকম হুমকি দাঁকি, হ্যাঁ উনি বসে আছে কেন লন্ডন গিয়ে, উনি আসুক না, আমি তো দেশ ছাড়ি না। এগুলো তো থ্রেট, এগুলো থ্রেট না, এগুলোই তো থ্রেট। কি আপনাকে দোষারোপ করে বিভিন্ন ভাবে, বা সালমান শাহকে নিয়েও নানান নেগেটিভ, নেতিবাচক, মুখরোচক বিষয়ে সামনে এনেছে, এগুলো নিয়ে কি বলবেন আপনি? এগুলো নিয়ে কিছু বলার নাই, এগুলা সে যে রুচির মানুষ সে রুচির কথা বলছে। আমি তো আর পার্লার ব্যবসায়ী না, আমাদের দেশি কথায় বলে না পিত। এখন আমাদের দেশে যারা পার্লার ব্যবসা করেন, শিক্ষিত মানুষরা, তারা ব্যবসা হিসাবে করেন, ভদ্র ঘরের ভদ্র সমাজের অনেকেই করেন, যাতে সৌন্দর্যই এর জন্য। আর এরা হলো কাউলুন থেকে আসছে, নৌলিয়ার থেকে আসছে, এরা তো যাতেই ওরকম, তো তাদের পরিবেশ অন্যরকম। এরা ঘরে একসঙ্গে বসে, তারা মা বোন একসঙ্গে খায় নাই কোনোদিন, বাচ্চাকে কেউ মুখে তুলে খাইয়েছে বলে আমার মনে হয় না। সামিরা প্রথম দিকে এসে সাদা ভাত খেত, ভাত দিয়ে তরকারি দিয়ে খাওয়া জানতো না, জোর করে তো নিয়ে চলে গেল। তখনও সালমান শাহ তারা এই করতে চাইছিল, ওর নিজের অনেক কিছু ত্যাগ করে সে বলছে যে না আমি ওকে ছেড়ে দেবো, ডিভোর্স করে দেবো ওকে। তখন আমরা বলছি তুমি বিয়ে করছো মাত্র, তুমি কেন ডিভোর্স করে দিবা, সংসার করো ঠিক হয়ে যাবে। তো কষ্ট হলেও আমরা তাকে ঘরে দিই। আমি তো ওই ভাষায় যাইনি, 2 দিন 1 দিন গেছি। আমার ছেলে 2 দিনে 2বার 3বার আসতো, খেয়ে যেত, নাস্তা খেত, অনেক কিছু কথা বলে যেত। নতুন ড্রেস পরলে, কোনো কিছু পরলে, শুটিং এ যাওয়ার সময় দৌড়ে উঠে দেখাইতো আম্মা কেমন লাগতেছে। ধরো সকালবেলা এর মধ্যে ও ফিরে এসছে ইয়ে থেকে, সিঙ্গাপুর থেকে। সকালবেলা আমি শুক্রবার দিন তো আমি পেপার দেখছি বসে বসে, আমার হাজব্যান্ড জাস্ট ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে, কাপড় চোপড় পরছে বা কিছু একটা। তা আমি ওকে বললাম কি শোনো না, এক কাজ করো, তুমি আর তোমার ছেলে রেডি হও, তোমরা মসজিদে চলে যেও, আমি একটু ইয়ে করি, শাবনুরের বাসা যাই, ওর ফাইলটা আমি নিয়ে আসি, এনে আমার এখানে যে ডাক্তার আছে আমি ডাক্তারকে দেখাবো। তো যশোর, হ্যাঁ ঠিক আছে যাও, এত কিছু বললো না। আমি কি করলাম জানো, আমার পরনে যে কাপড়টা ছিল সালোয়ার কামিজ একটা, ওইটা পরেই আমি শুধু টাকা হাতে, রিক্সা ভাড়াটা নিলাম, তাও ব্যাগ নিলাম না, হাতের মুঠিতে টাকা নিলাম, যে আমি যাবো, সামনের ফাইলটা নিব, ওর মার সাথে কথা বলে ফাইলটা দিবে, আমি চলে আসবো। এই ছিল আমার মানে প্ল্যান আর কি। তা আমি একটা রিক্সা ভাড়া আমার হাতের মুঠির মধ্যে দিয়ে আমি রিক্সা নিয়ে, বউবাজার আছে না এখানে, মনে করতে পারো, বউবাজারের ভিতর দিয়ে বাসাটা, যেখানে ইয়ে হতো মামুন ভাইও ছিলেন, মামুন ভাইয়ের বাসাতে, হ্যাঁ মামুন রশিদ একই বিল্ডিংয়ে। তো
যাই হোক আমি চলে গেলাম রিক্সা নিয়ে। যাওয়ার পরে সিঁড়িতে যখন উঠছি তখন দেখি তোমার আগরবাতির গন্ধ ইয়েতে সিঁড়িতে উঠতে উঠতে ওর ঘরের দুয়ারের কাছে যেতে যেতে দেখি যে দরজা খোলা, হুজুর কতগুলো নেমে গেল। আর হলো ওর যে ছেলেটা, যে ছেলেটার গাড়িও চালায়, ওর অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, বয়স কম ছেলে। তো সিঁড়িতে দেখলাম এই অবস্থা। তো আমি ওকে ছেলেটাকে বললাম কি, কিরে কিবার হুজুর নেমে গেল, কিংবা মিলাদ টিলাদ পড়ালি নাকি? বলকি না, কোরআন শরীফ পড়লো হুজুর, ওনারা আসবে আবার দুপুরবেলা খাবে, এসে নামাজ পড়ে, শুক্রবার তো জুম্মা পড়ে এসে খাবে। তারপর দেখি রান্না করতে গন্ধ আসছে, খিচুড়ি মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে বুয়া। তারপরে ইয়ে কোথায়, সামনে কই? বলে যে আপা আছে, আপার রুমে। এমনি এই পাশে ও, আর এই পাশে রুম থেকে, ওর মায়ের রুম থেকে ওর ঝুমুর বেরিয়ে আসলো, ওর বোন। হ্যাঁ, তো এবারে যে আসেন আসেন আন্টি আসেন, ডাকলো। আমি যে নুপুর করে যে ও রুমে আছে বলতে বলতে ও বেরিয়ে আসলো। তোর মা কই? বলে যে মা মামার বাসায় গেছে। আর বলতে হবে তাই বলে ফেলছে, ঠাস করে মামার বাসায় গেছে। আর সামনে এসে বললো কি আম্মা একটু মার্কেটে গেছে, আসেন আমরা আমার পাশে এসে রুমে এসে বসো। বসলাম, যে কথা বলছি, কিছুই না। আমি যে দেখ আমি তোর ইয়েটা নিতে আসলাম, ফাইলটা নিতে আসলাম, আমি নিয়ে চলে যাব, এই জন্য এইভাবে চলে আসলাম রে। তো তোর আম্মা কখন আসবে? আসলে ও বলছে কি আম্মার কাছে তো ফাইলটা তো ইয়েতে আলমারিতে, আম্মার কাছে যাবি। তো আমি তো কখন আসবে এটা নিয়ে আমি চলে যাব। বলছে বলতে বলতেই ফোন আসলো, ল্যান্ড ফোনে। তো সামনে নর্মালি ফোন কিন্তু ধরে না, ধরতো না আর কি, ফ্যানটা ফোন ধরে বিরক্ত করে। তো ফোনটা ধরে আমাকে বললো আন্টুস তুমি ধরো, আমাকে ও আন্টুস বলতো, আন্টুস ফোনটা ধরো। তা আমি ফোনটা ধরলাম, হ্যালো। ও আমার হ্যালো শুনে ওখান থেকে মণ্ডল বুঝে ফেললো, ইয়ে ডিরেক্ট পরিচালক মণ্ডল। ভাবি আপনি ওখানে? আমি যে মণ্ডল, হ্যাঁ কী রে কী ব্যাপার? আমি সিরিয়াস না, আমি কী রে কী ব্যাপার? তাহলে যে আপনি ওখানে কেন? আমি কেন মানে আমি আসতে পারি না? বলে না শুনছেন আপনি? বলছি কি? যে এরকম সালমানের ইয়ে নিয়ে, সরি ওনাকে এরকম আত্মহত্যা করতে গেছিলো, ওকে নিয়ে ইয়েতে হলি ফ্যামিলিতে গেছে একটা ছেলে। আমি ঢুকছি গেট দিয়ে, তো একটা ছেলে দৌড়ে এসে আমাকে বললো আপনাদের সালমান না হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, ও আত্মহত্যা করতে গেছিলো। তো এইরকম কিন্তু তাই সত্যি মিথ্যা কী বলিস তুই? যা তো ভিতরে ভিতরে যে পরিচালক সমিতি দেখ আর কে কে আছে, একটু কথাবার্তা বলে একটু জানাতো, প্লিজ জানাবি। তোদের সামনে তো পাশেই বসা। কী হয়েছে কী হয়েছে আন্টুস কী হয়েছে? তা আমরা যে এই ব্যাপার শুনলাম। না 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 তা কেন? ও একটু অস্থির হয়ে গেল আর কি। না আমি জানি না, আগে শুনতে দিয়ে আগে কী বলে, ও বলুক না, ফোন করুক না। তারপরে ও ফোন করার আগেই কে যেন ফোন দিল, আমাদের পরিচালককে একজন ফোন দিল, সামনের মাকে খুঁজছে। কিরণ ভাই না, কেউ একজন। সবাই তখন কথা অনেক, ওই দিন অনেকেই কথা বলেছে, তো আমি সিরিয়ালটা ভুলে গেছি কে কখন করেছে। তো হলো যে এরকম ব্যাপার, ডলি ভাবি আপনি নাকি ওখানে, আপনি কেন কি শুনে গেছেন কিছু? আমি কিচ্ছু জানি না, কী হয়েছে বলেন তো? তো বলে যে এই ব্যাপার হলি ফ্যামিলিতে ওখানে রাখবে না ওরা, ওখান থেকে বোধহয় ঢাকা মেডিকেলে পাঠাতে বলেছে। আজ ও আচ্ছা। তারপর তো সামনে আরও চিল্লাচিল্লি শুরু করে দিল। ঝুমুর এসে বসলো পাশে। তাই আমি বললাম যে আল্লাহ এখন কী করে জানি ফাইনাল কী ব্যাপার, কিছু বুঝতে পারছি না। অ্যাক্সিডেন্ট করলো বোধহয়, তার গাড়ি নিয়ে যেভাবে চালায় তো অ্যাক্সিডেন্ট করারই কথা। যাই হোক শেষে এই আর কি একে একে করে ফোন করতে লাগলো, আস্তে আস্তে জানতে লাগলাম যে ঢাকা মেডিকেলে এই হয়ে গেল। এর মধ্যে শাবনূর তো চিল্লাচিল্লি যাবে দেখতে, সবাই আসছে, আমি না যাইস না, যা তো প্রশ্নই আসে না। ও এর মধ্যে আমাকে অনেকেই না করছে, খবরদার তোমরা কিন্তু আইসো না, শাবনূরকে আটকে রাখো, তুমি যখন ওখানে আসে আটকে রাখো। এর মধ্যে কথা হয়েছে ওর মা কোথায়, ওর মা বাসায় নেই, ওর মা বাড়ি গেছে, যার জন্য তুই যখন আসে তুমি ওকে আটকে রেখো। এখন পাবলিকের কমেন্ট হলো ওই যদি মাই হবে, ডলি যখন মা দাবি করে মাই হবে, তাহলে সে ওখানে বসে থাকলো কেন? আর শাবনূরকে আটকায় রাখলো কেন? নিজে কেন আসলো না? এগুলো কিন্তু কমেন্ট, প্রচুর কমেন্ট আমি দেখেছি। এখন আমাকে যখন সবাই বলল তুমি ওকে আসতে দিও না, নিজেও আসার দরকার নাই, এই বিশিতে লাশ নিয়ে আসা হবে, এখন এখানে সবাই আছে সাংবাদিকরা, এখানে একটা মব সৃষ্টি হবে, আজ ঝামেলা হবে, দরকার নাই। ওই কারণে কিন্তু আসলে এই ব্যাপারটা সবাই বলছে। তারপর এতেশাম দাদু কিন্তু তখন ফোন দিয়ে, ও এর মধ্যে কিন্তু অনেকে ফোন দিয়ে বাজে বাজে কথাও বলছে, ফোন কিন্তু আমি ধরছি বারবার, পাবলিকও ফোন দিচ্ছে কিন্তু, বলে কোথায় ওই সিমরি, কোথায় ওই কী বলে ওই ডাইনি, কোথায় আজে বাজে কথা বলতেছে। আর আমি করলাম কি, প্রথম দিকেই যখন দেখলাম আমার গলা চেনা হয়ে যায়, চিনে ফেলে লোকে, কোনো সাংবাদিক যদি ফোন করে, এই কারণে ভয়ে আমি গলা চেঞ্জ করে কথা বলছি, অল্প করে কথা বলছি আর কি, যাতে না বুঝতে পারে। কেন আমার গলা তো চেনার কথা, অনেক দিনের কণ্ঠ আমার, তাই না, সবাই শোনে।
তো আমি গলা চেঞ্জ করে কথা বলছি, তো ভাবছে শাবনুরের মা হয়তো। তো কনফিউজড, বলে কে আপনি, আপনি কি শাবনুরের মা বলছেন, কোথায় আপনার মেয়ে, কোথায় বার করেন, এইসব আজে বাজে কথা লোক বলছিল, যার কারণেই ব্যাপারটা বুঝে গেলাম যে ঝামেলা হতে পারে গেলে পরে। তো যখন সবাই না করলো, এতে সময় দাদু ফোন দিল, দাদু আবার চলেও আসছে, কিন্তু এসে আমাকে বললো কি, দাদু রে শোন, ওকে কিন্তু যেতে দিস না, তুই থাকিস, ওকে পাহারা দিস, ওকে বের হতেই দিবি না। কিন্তু ও যতই সবাই না করছে ততই উত্তেজিত হয়ে যাচ্ছে, আমি যাব, আমি দেখতে যাব। এখন আমার ইমোশনটা একটু চিন্তা করো, তখন আমার ইমোশনটা চিন্তা করো, আমি যে যেতে ইচ্ছা করছে, আবার আমি কানবো না হাসবো, নাকি আমি যাব, নাকি থাকবো, আমি কি করব? আমি তখন এমন একটা অবস্থায় পড়ে গেছি, আমি এই মেয়েকে ছেড়ে যেতেও পারছি না, আবার দেখবো না বা যাব না ওখানে, কিছুই বুঝতে পারছিলাম না কি করব। আমি কিন্তু কাকে জানি বলছিলাম, দিলু ভাইকে বোধহয় বলছিলাম আমি, যে দিলু ভাই আমি কি যাব না, যেতে পারবো না, তো এই মেয়েকে রেখে আমি যাবো কেমন করে, তাহলে আপনারা না করছেন, আমার তো যেতে ইচ্ছে করছে। বলে আসার কোনো দরকার নাই ভাবি, যা হবার হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, ওকে তো বাঁচাতে পারিনি আমরা, তাই না? তো কাজে এখন এসে আর কি করবেন। তারপর রাত 12টা পর্যন্ত বোধহয় আপনি সেখানে হলো আর ছিলেন। কি, জি, কারণ লোকে তো ডিস্টার্ব করছে, ফোন করেই যাচ্ছে। পরে মামুনুর রশিদের ওয়াইফকে আমি বললাম, ভাবি আপনারা দারোয়ানকে জোর করে বলেন নিচে কোলাপসিবল গেট। বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে আপনারা জানতেই পেরে গেলেন যে নীলা চৌধুরীর কথা আসলে সত্য হলো। তিনি যে কথা বলেছিলেন সত্যিকার সেই কথা সত্যই ছিল, কারণ তিনি বলেছিলেন যে আমার ছেলেকে তারা অনেক চক্রান্ত করে, অনেক প্ল্যান করে তারা মেরেছে। কিন্তু এখানে সবথেকে বড় কথা এটাই হলো যে নীলা চৌধুরী, তার যে কথাটি এখন সামনে এসেছে, যে সামেরা ডন এবং আজিজ ভাই, আজিজ ভাই বড় ডাইরেক্টর, তার জন্য তিনি কিছু করতে পারেননি, কিন্তু একটা কথা তিনি বলেছিলেন যে মহান আল্লাহ তাআলা এই দুনিয়ায় সব তো তিনি বিচার করেই ছাড়েন, তাই না বন্ধুরা? এখানে একটা কথা আপনারা বুঝবেন যে সামিরা তিনি এখনও মানতে চাননি, কত বড় একটা বজ্জাত মহিলা বলে কথা। একটা কথা ভেবে দেখুন, যদি সালমান শাহ এই দুনিয়া এখনও জীবিত থাকতো তাহলে তিনি এখন কতটা উপরে যেত। তিনি প্রায় এখন আমির খান এবং শাহরুখ খানের মতনই হতো, কারণ আমির খান যে মুভিটা করেছিল কিয়ামত সে কিয়ামত তক, তার থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল সালমান শাহের মুভিটি। একই মুভির রিমেক ছিল বন্ধুরা। তার জন্য সালমান শাহের জন্য দোয়া করবেন, তিনি যেন ন্যায্য বিচার পায় এই দুনিয়ায়। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন, ততক্ষণ এদের খেয়াল রাখতে ভুলবেন না। ধন্যবাদ।